প্রিয় প্রণয়িনী সিজন 2 পর্ব সংখ্যা 11। লেখনীতে জান্নাত নুসরাত। নিজের স্টাডি রুমে মাথায় হাত ঠেকিয়ে বসা এক চওড়া শরীর বিশিষ্ট পুরুষ। বয়স তার 30-এর কোঠায়, কিন্তু এখনো অবিবাহিত। পছন্দসই কনন রমণী না পাওয়ায় 30 বছরের এই জীবনে এখনো সিঙ্গেল সে। গম্ভীর মুখে ভঙ্গি করা তার, চোখে মুখে তিক্ততা, চোখ স্থির সামনের ল্যাপটপটার দিকে। চোখ দুটো খুর হাসি নিয়ে চেয়ে আছে যেন সামান্য। ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে একসময় তার হাত থামে, বিরক্তি হয় প্রতি, বা হাতের তালুতে কপাল ঠেকিয়ে নিষ্প্রিয় ভঙ্গিতে বসে। চোখ বন্ধ করতে ভেসে ওঠে ওভার আকৃতির একটা মুখ, গালগুলো হালকা ফুলো ফুলো, মেয়েলি উঁচু স্বর, নাকের বাপাসটা ছোট একটি নোজরিং, চোখের পাপড়ি যুগল ঘন কালো, কিন্তু এতটা লম্বা নয়। নাহিয়ান আবরার পূর্বের জানা মতো মেয়েটার চোখের পাপড়ি লম্বা হয়, তাহলে এই মেয়ের ক্ষেত্রে ভিন্নতা কেন? বাকরুদ্ধ বলে সে থেকে থেকে নাহিয়ান হেসে উঠল হুহা করে। 5 সেকেন্ডের ভেতরেই হাসি থামিয়ে আগের মতো গম্ভীর হয়ে গেল সে। রুমে প্রতিধ্বনি হওয়ায় হাসির ক্ষীণ আওয়াজ যেন গায়েবী শব্দের মতোই লাগলো। নাহিয়ান উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই ভেসে উঠল পুরুষালী শক্তপুষ্ট শরীর। ড্রপ শোল্ডার টি শার্ট পরনে থাকায় বড় বড় মাসলসগুলো ভাসছে স্পষ্ট। সাদা রঙের গ্যাবার্টিনের প্যান্টটার দিকে গুটিয়ে টাকনুর ওপর রাখা শুভ্র রঙের শরীরটা নজর কাড়া সুন্দর। ব্লু ব্রাশ হেয়ার কাটিং নাহিয়ানের মুখের সাথে মানানসই। 6 ফুট লম্বা পুরুষটা এতটাই হেয়ার কোটার আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। থুতনিতে হাত বোলাতেই নাহিয়ান হাতে খোঁচা লাগে ছোট ছোট দাড়ির। হাত বোলাতে বোলাতে ঠোঁট বাঁকিয়ে হেসে আবারও নিজের রিডিং টেবিলে বসে পড়ে সে। হাতগুলো মুখের সামনে তোলে, ধরতে বাহির থেকে ঠুকঠুক করে শব্দ আসলো। নাহিয়ান গম্ভীর পুরুষালী ধারানো কণ্ঠ বাহিরকে উদ্দেশ্যে বলল, কামিং মিস্টার শেখর রায়। নাহিয়ানের ধীরতার দিকে লোকটির ডানে দেখা বোঝা গেল এতক্ষণ ওনার অপেক্ষায় স্টাডি রুমে বসে আছে সে। শেখর রায় অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করলে হাতে ওনার একদলা কাগজের স্তব। রিডিং টেবিলের সামনে দাঁড়াতেই নাহিয়ান হাত দিয়ে দেখালো সামনের চেয়ারে বসার জন্য। শেখর রায় চেয়ার টেনে বসে পড়লেন। কাগজ বলতে ভুল, মোটা মোটা দুটো ফাইল রাখলেন কাচের টেবিলের ওপর। মিস্টার শেখর। নাহিয়ান ফাইলগুলো দেখে নিজের রিডিং টেবিলের ওপর ড্রপার খুলে ছোট্ট লেন্সের একজোড়া কালো ফ্রেমের চশমা বের করে। চোখে এঁটে নাহিয়ানের পুরুষালী গম্ভীর কণ্ঠ চিত্তে বজায় রেখে বলে, হোয়াটস দ্য গার্লস নেম? মিস্টার শেখর রায়। শেখর রায় চোখ নিচের দিকে নামিয়েই বলে ওঠেন, সৈয়দা নুসরাত নাসির। কাজের স্তূপে মধ্যেই যেন কাগজের এক স্তূপ। নিজেই নাহিয়ানের চোখ বোলাতে বোলাতে বলল, এই যে। শেখর উত্তর দিলেন, 19। নাহিয়ানের মুখের দিকে থেকে বের হয়ে আসলো পারফেক্ট। ফাইলগুলো চোখ বোলাতে বোলাতে আবারও একই ধীরতায় পুরুষালী কণ্ঠে স্থিরভাবে জিজ্ঞেস করলো, ওয়েট? শেখর আবারও নিরুদ্বেগ কণ্ঠে ভেসে এলো, 48। নাহিয়ান এবারও চোখ তুলে শেখরের দিকে তাকায়, ঠান্ডা কণ্ঠে জানতে চায়, বিবাহিত নাকি অবিবাহিত? স্যার, এ বিষয়ে কোনো উত্তর খুঁজে পাইনি এখনো, কারণ অনেকেই বলছে বিবাহিত, আবার অনেকেই বলছে ম্যাম অবিবাহিত। নাহিয়ান মাথা দোলায়। ক্ষীণ কণ্ঠে মিস্টার শেখরকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে, এখন আপনি আসতে পারেন মিস্টার শেখর, আবার প্রয়োজন হলে রেখে পাঠাবো। অ্যান্ড আপনার ম্যাডামের দিকে নজর রাখবেন, প্রতিটা সেকেন্ডে কি করছে তার এক সূক্ষ্ম ইনফরমেশন আমি চাই। মিস্টার শেখর ওকে উত্তর বলে উঠে যাবেন। এর মধ্যে নাহিয়ান আবার ডেকে উঠল। ক্ষীণ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, মিসের ইনফরমেশন বের করতে 3 দিন কেন সময় লাগলো আপনাদের? মিস্টার শেখর কিছুটা ভরকে গেলেন, মৃদু কণ্ঠে ডেকে উঠলেন, স্যার। নাহিয়ান চোখ টিপল, কপাল ভাঁজ করে গমগমে পুরুষালী হস্কি গলায় শাসনের কণ্ঠে বলল, স্যার আমি শুনতে চাইনি মিস্টার শেখর, আমি আমার প্রশ্নের উত্তর জানতে চেয়েছি আপনার কাছে। মিস্টার শেখর ঢোক গেলেন, ধীরে স্থিরে বলতে শুরু করলেন, স্যার আপনি বলেছিলেন ম্যামের বাসা ব্রাহ্মণবাড়িয়া। গত 2 দিন যাবৎ আমরা সবাই ওনার খোঁজ করেছিলাম সেইখানে, কিন্তু সন্ধান পাইনি। এরপর জানা গেল যে ম্যাম ওইখানে বেড়াতে গিয়েছিল। উনি ফ্লাইটে বা ট্রেনে করে যাননি, রায় রোডে গিয়েছিলেন। এই জন্যই
সময় লেগেছে ম্যামের খোঁজ পেতে। নাহিয়ান খুঁড়ো চোখে চেয়ে জিজ্ঞেস করে মিস্টার শেখরকে, ম্যাডামের বাসা কোথায়? মিস্টার শেখর অত্যন্ত কোমল কণ্ঠে জানায়, সিলেট। সকাল 6টা। সৈয়দ বাড়ির বাগানে বসে আছে ইসরাত, চোখ বন্ধ। একবার নাক বন্ধ করে সকালের শীতল বাতাস আহরণ করছে তো নিজের মধ্যে, আবার শ্বাস ফেলে নিজের ভেতরে কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে। একসময় এরকম করতে করতে নাক বন্ধ হয়ে গেল মেয়েটার। অক্সিজেনের সূক্ষ্মতা অনুভব করতে চোখ খুলে তাকায়। চোখের ওপর কালো কিছুর আবরণ দেখতে পেল। ভরকে গেল সে। ভরকে গিয়ে জিজ্ঞেস করতে যাবে, এর মধ্যেই নুসরাত গলার স্বর ভেসে আসলো, ভাই এখানে বসে কি করছিস? বাইরে কি কুমফু কর, তাহলে একটি রোগা পাতলা হয়ে যাবি, পাতলুর মতো। নুসরাতের কথা শেষ করে এক হাতের সামনে এনে হুহা করে হাসতে শুরু করলো। ইসরাত নিজের মুখের ওপর থেকে জিনিসটা সরাতেই চোখে ভাসলো আন্ডারওয়ার্ল্ড। ওয়াক ওয়াক করে বমি করতে যাবে নুসরাত বলল, বোন আমার থাম, এভাবে বমি টমি করে আমার এত সুন্দর বাগান নষ্ট করিস না। এটা আমি বলে দিচ্ছি, এভাবে বমি টমি করে আমার এত সুন্দর বাগান নষ্ট করছিস। এটা আমি গত সপ্তাহে লোকাল বাজার থেকে ফকফকা 500 টাকার নোট দিয়ে তোর জন্য স্পেশাল কিনেছি, যাতে তুই এতে সর্দি মুছতে পারিস। বলে একদম ভালো কাজ করেছি না? জিজ্ঞেস করলো সে। তুই তো আবার লোকাল জিনিস ইউজ করিস না, ব্র্যান্ডের মাল ইউজ করিস। নুসরাত কিছুটা টেনে টেনে বলল শেষের কথা। ইসরাত চোখ তুলে নুসরাতের দিকে তাকাতেই সে হা হা করে হাসতে লাগলো। ইসরাতের অবলোকন করছে, দ্বিধাভরা কণ্ঠে সত্যতা যাচাই করতে জানতে চায়, সত্যি? নুসরাত বিরক্তকর গলায় বলল, আমি কি তোর সাথে মজা করছি? টেনে টেনে মাদুর থেকে তুলতে তুলতে বলে, আমার মা, আমি মিথ্যা বলি না, তুই জানিস না আমি কি তোর মতো একটা বোকা মেয়েকে মিথ্যা কথা বলতে পারি? নুসরাতের কথা শেষ করতেই ইসরাতের হাতের গাঁটটা লাগে তার মাথায়। ইসরাত কাটখাট কণ্ঠে জিজ্ঞেস করে, মিথ্যা বলার জায়গা পাস না? তুই আর মিথ্যা দুজন একে অপর খালাতো ভাই বোন। নুসরাত ইসরাতের কথায় হাতের দিকে পেঁচিয়ে ধরে উঠে, এত সত্য কথা বলতে নেই, চল পার্কে একটু হাঁটাহাঁটি করে আসি। ইসরাত যেতে চাইল না। নুসরাত এক প্রকার টেনে নিয়ে গেল বাড়ির বাহিরে। অজ্ঞতা না চাইতেও যেতে হলো তার। নুসরাতের টানাটানির কাছে হার মেনে নাসির মঞ্জিলের বাহিরে। সৈয়দ বাড়ি পার হওয়ার সময় দেখা হলো হেলাল সাহেবের সাথে। ইসরাত মৃদু কণ্ঠে সালাম দিল হেলাল সাহেবকে। সালাম নিয়ে তা আবার ফিরিয়ে দিলেন। নুসরাত এতটুকুই সময় নেই, সে কোনো রকম সালাম দিয়ে ভাগলো সেখান থেকে বড় বড় পা ফেলে। নিজাম শিকদার নিচের বারান্দা থেকে জিনিসটা লক্ষ্য করলেন, বিড়বিড় করে আওড়ালেন, বেয়াদব মেয়ে। পার্কের ভেতরে প্রবেশ করতেই দেখা গেল ইহরামের সাথে নুসরাতকে। ইসরাত ততক্ষণে কিছুটা পিছিয়ে পড়েছিল নুসরাতের থেকে। ইরহাম নুসরাতকে দেখতেই দৌড় আসলো দুহাত মেলে। নুসরাতও দৌড় মেরে ঝাপটে জড়িয়ে ধরলো। ইরহামের পিঠে নুসরাত হাত বোলায়। দুজনে একসাথে হেসে ওঠে অনেকদিন পর দেখা হওয়ার জন্য। ইরহাম মিনমিন করে জিজ্ঞেস করে, ভাই কবে আসছিস বাড়িতে? নুসরাত ইরহামের কাঁধে চেপে ধরে পার্কের ভেতরের দিকে হাঁটতে হাঁটতে বলে, গতকাল রাতে। ইরহাম অবাক কণ্ঠে বলে ওঠে, তোকে একটা জিনিস জানাতে ভুলে গিয়েছি। নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, কি? ছোট ভাইয়াও ব্রাহ্মণবাড়িয়া ছিল এতদিন, আর গতকালও এসেছে। নুসরাত ইরহামের কথা সম্পূর্ণ এড়িয়ে যায়। শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, বল তোর দিনকাল কেমন কাটছে? দুজনের কথা বলে বলে পার্কের অন্য রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু ইরহামের সাথে হাঁটতে আসা সুফি খাতুন ক্ষীণতা নিয়ে তাকিয়ে থাকেন দুজনের গলা পেঁচিয়ে হাঁটার দিকে। দুজন দুজনের সাথে এত মাখামাখো ভাব তিনি মোটেও মেনে নিতে পারলেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দিয়ে আটতে থাকলেন কিভাবে কথাটা ঝর্ণার কানে তোলা যায়, এবং সেই বুদ্ধি আসতে উল্টো পথে ফিরে হাঁটা ধরলেন। শুভ কাছে দেরি কিসের? এখনই ঝর্ণার কাছে গিয়ে আলাপ বসবে এবং এটা ভালোভাবেই জানিয়ে আসবে। প্রাপ্তবয়স্ক বাচ্চাদের এইভাবে ঢলাঢলি কেন? উনি তো সব দেখতে পারছেন না কেন? কি দায়িত্ব জ্ঞান নেই উনাদের ভেতর? ছ্যা, তা তো দেখেই নাপাক মনে হচ্ছে। কি জঘন্য জিনিস দেখে ফেলেছে আজ। সুফি খাতুন নাসিরের কানে কথা তুলবেন ভেবে ও বাদ দিলেন। নাসির গতকাল অপমান করেছিল তা কি কম? আর এই বেটার কথা ছাড়া নাসির এক পা হাঁটে না, তাই সুফি খাতুন ভালো করেই জানে। তাই নিজের অপমান করার হাত থেকে রক্ষার জন্য সুফি খাতুন নাসির মঞ্চলে না যাওয়াই ভালো মনে করেন। আর
আরও একটা জিনিস তিনি কোনোদিনও ভুলবেন না, মরার আগ পর্যন্ত মনে রাখবেন নাসিরের সেই অপমান। পার্কের ভেতরে নুসরাতকে খুঁজে না পেয়ে ইসরাত ফিরে গেল বাড়িতে। রাস্তার পাশে ঘেঁষে বেড়ে ওঠা সবুজ ঘাসের ওপর শুয়ে পড়া একটি ছোট্ট বিড়াল ছানাকে দেখতে পেল ইসরাত বিড়ালটাকে কোলে তুলে নেয়, মাথায় হাত বুলিয়ে দেয় যত্ন সহকারে। হাত বোলাতে বোলাতে নিজের হাতের সাথে মাপঝুক নেয়। তার হাত থেকে বিড়ালটা অনেক ছোট। তখনটা নিজের পেছন থেকে ভেসে এলো স্পষ্ট জাইনের গলার আওয়াজ, ইসরাত বিড়াল পরিষ্কার নয়, আপনি কেন বিড়ালটিকে পরিষ্কার না করে স্পর্শ করছেন? ইসরাত কেঁপে উঠল গমগমে পুরুষালী কণ্ঠে। নিজের পেছন থেকে ভেসে আসছে পুরুষালী গলাটা। কপাল কুঞ্চিত ভাব করে আগে বলে দিলেন না কেন, তাহলেই তো পরিষ্কার করে স্পর্শ করতাম। মনের কথা মনে রেখে জাইনের মুখে দিকে তাকিয়ে ঘাড় বাঁকায় সে। সামান্য অক্ষিপটরে ভেসে আসে পুরুষালী শুভ্র বর্ণের মুখটা। জাইন ঠোঁট জিভা দিয়ে ভিজিয়ে নিয়ে বিড়ালটা ইসরাতের হাত থেকে ছাড়িয়ে নেয়, আবারও ঘাসের উপর বিড়ালটা রেখে দেয়। তারপর পকেট হতে কিছু একটা খোঁজ করে পকেট হাতড়ায়, হাতে কাঙ্ক্ষিত বস্তু পেতেই মুঠোয় পড়ে দেয়। ইসরাত কৌতূহল নিয়ে তাকিয়েছিল জাইনের দিকে। জাইন জিনিসটা মুখে খুলে ইসরাতের হাতে স্প্রে করতে করতে বলে ওঠে, ও এখনো ছোট, তাই ওকে এখন এখানে রাখুন, বড় হলে নিয়ে যাবেন নিজের বাসায়। ইসরাত মেনে নেয় শান্ত ভঙ্গিতে জাইনের কথা। চুপচাপ চলে যেতে নিবে, জাইন হাত টেনে ধরে। ইসরাত প্রশ্নোক্তক চাহনি ছুড়ে দিয়ে জাইনকে বলে, বাসায় গিয়ে হাত ভালো করে পরিষ্কার করে নেবেন। ইসরাত নিজের হাত ছাড়ায় না জাইনের হাত থেকে, পুরোপুরি শরীর ঘুরিয়ে পেছনে ফেরে দুহাত আড়াআড়ি বুকে বেঁধে জিজ্ঞেস করেন, আপনি যে একজন কার্ডিওলজিস্ট সেটা বারংবার আমাকে বোঝাতে হবে না, আমি জানি নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়। জাইন জিহ্বা দিয়ে ঠোঁট বেজায়। ইসরাতের হাত আরেকটু বল প্রয়োগ করে চেপে ধরে বলে ওঠে, আমি সেটা বলতে চাইনি ইসরাত, আপনি যাই বলুন, আপনার কথা শোনা হয় ডিসপ্লিট দিয়ে আর শেষ হয় ডিসিপ্লিন দিয়ে। ইসরাত শীতল কণ্ঠে বলল। কথা শেষ করে নিচের হাত ছাড়ার চেষ্টা করতে জাইন ইসরাতের কবজি চেপে ধরল। ক্ষীণ কণ্ঠে বলল, লাভঝাপ করতেছেন কেন ইসরাত? আপনি না শান্তভদ্র, তাহলে শান্তভদ্র সুশীল মেয়ে হয়ে দাঁড়িয়ে থাকুন না। ইসরাত ব্যগ্র নিয়ে জাইনের প্রশ্নের উত্তর দেয়, সেটা আমি জানি মিস্টার, এবার আমার হাত ছাড়ুন নয়তো আমি চিৎকার করব। জাইন দুকাত উঁচায়, নির্লিপ্ত চোখে ইসরাতের ওপর থেকে চোখ অবলোকন করে নির্বিকার কণ্ঠে বলে ওঠে, তো চেঁচান না, আমি কি ভয় পাই নাকি আপনার চেঁচানোতে? ইসরাত আঙ্গুল তুলে শাসানোর জন্য জাইনের দিকে আঙ্গুল দ্বারা আলতোভাবে তা নামিয়ে দেয় নিচের দিকে। ঠান্ডা গলায় বলে ওঠে, ইসরাতের মুখের সামনে তর্জনী আঙ্গুল তোলা আমি মোটেও পছন্দ করি না, নেক্সট টাইম করবেন না। ইসরাত সরু চোখে চেখে দেখে জাইনকে। খুঁড়ো নিয়ে, তা আবার কোনো বিষয় না, আপনাকে বিরক্ত করা আমার ভালোই লাগে, বলল জাইন। জাইন ইসরাতের কবজি একটু শক্ত করেই চেপে ধরল। রাস্তার অন্য পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলে, অবশ্যই, কারণ আমার ভবিষ্যতে দায়িত্ব আপনার ওপর নির্ভর করছে। ইসরাত চেঁচাতে যাবে, জাইন ঠোঁটে আঙ্গুল রেখে বলল, চুপ, একদম শব্দ নয় ইসরাত। ইসরাত মুচড়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে ওঠে, আমি কিন্তু চেঁচাবো বলছি, ছাড়ুন আমার হাত। তো চেঁচান, আমি কি না করেছি? এতে কিন্তু আপনারই লস। ইসরাত প্রশ্নোক্ত চাহনিতে জাইনকে জিজ্ঞাসা করে, কিভাবে? দেখুন ইসরাত, আপনি চিৎকার করবেন, এতে মানুষ আসবে আপনাকে বাঁচাতে, তখন আমি বলবো আমাকে জিজ্ঞেস করবে আমি কেন আপনাকে টেনে নিয়ে যাচ্ছি। আমি সোজা উত্তর দিব, আপনি আমার বউ, 12 বছর আগে বিবাহিত বউ, তাই আমি বউকে আমার বাসায় বোঝাতে একটু ওইদিকে নিয়ে যাচ্ছি। ইসরাত ওপর নিচ মাথা নাড়ল জাইনের কথায়, আবার তড়াক করে জিজ্ঞাসা করলো, কিন্তু প্রমাণ কোথায়? আপনি আমার স্বামী। জাইন হাসলো, ইসরাতের চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে এত বোকা ভাববেন না ইসরাত, আমি মাঠে খালি হাতে নামিনি, ব্যাট, বল, স্টাম্প, প্লেয়ার, আম্পায়ার সবই নিয়ে এসেছি। আমার প্রশ্নের উত্তর আমি পাইনি, ইসরাত রিনরিন গলায় বলে ওঠে। জাইন ইসরাতের কথার হাত দিয়ে মাথায় টোকা দেয়, বোকা ইসরাত, আমার কথার মধ্যে উত্তর আছে, যা আপনি কষ্ট করে জ্ঞান কাজে লাগিয়ে খুঁজে নিন। ইসরাত জাইনের চওয়াল পুরুষালী পুষ্টদেশের দিকে তাকিয়ে থাকে।
নামে ম্যানমি পারফিউমের ঘ্রাণ নাক দিয়ে পুশ করতে থাকে। পুদিনা পাতার মতো আর কোলনের ঘ্রাণ আসছে। ইসরাত চোখ বন্ধ করে মিষ্টি সেই ঘ্রাণটা টেনে নেয় নিচের ভেতরে। জাহিন পেছনে ইসরাতকে দাঁড়িয়ে পড়তে দেখে মনে পড়ল পালানোর চেষ্টা করছে মেয়েটা, তাই ঘাড় ঘুরিয়ে তড়াক করে তাকায় পেছনে। ইসরাত তখনও নিজ জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে মিষ্টি সেই ঘ্রাণ টেনে নিচ্ছে নিজের ভেতরে। জাহিন স্থির দাঁড়ানো ইসরাতের দিকে এক পা এগিয়ে যায়, তারপর 2 পা, তারপর 3 পা, এভাবে এক কদম করে এগোতেই একদম ইসরাতের সন্নিকটে চলে আসে। নিজের মুখ ইসরাতের মুখের কাছে আনে। 1.5 বট চেরির মতো লাল বর্ণের পুরুষালী ঠোঁট জোড়া নড়িয়ে শীতল কণ্ঠে ইসরাতকে শোনানোর মতো করে বিড়বিড় করে আওড়ায়, হাজারো বছর আপনার দিকে তাকিয়ে থাকলেও আমার চোখের তৃষ্ণা কখনোই মিটবে না। সকাল 10:30। দোতলায় সিঁড়ি বেয়ে নিচে নামছিল আরস। ডপ শোল্ডার টি শার্টের জায়গায় আজ ভাঁজ পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো ভঙ্গিতেই পড়ে আছে কপালের ওপর। আরস 2 হাত ওপরের দিকে তুলে ঘাড় চেপে ধরে। দুপাশে মাথা ঘোরাতেই কটমট করে শব্দ হয়। কাঁধ থেকে একপাশে কাঁধ করে নিচে নামাতে নামাতেই লিপি বেগমকে উদ্দেশ্য করে হাঁক ছড়ে, আম্মা নাস্তা দাও। হেলাল সাহেব ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন পড়ছিল। আরসের গলার আওয়াজ শুনে গোল গোল চোখে সামনে তাকায়, মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, কখন এসেছ? আরস ড্রয়িং এ এসে যেতে যেতেই থেমে যায়, আবার পেছন ফিরে এসে বলে হেলাল সাহেবের সামনে, কালকে। আরাম করে বসে ধীর স্থিরে সালাম দেয় হেলাল সাহেবকে। তারপরে উত্তরের প্রশ্ন সুন্দর মতো আবারও দেয়, জি গতকাল রাতে। হেলাল সাহেব মাথা নাড়লেন, তারপর আবারও জিজ্ঞেস করলেন, অনিকাকে নিয়ে আসনি? আরসের কপালে ভাঁজ ফেলল। তার মনে করার জন্য মাথাটা চাপ প্রয়োগ করলো। মনে ভাবলো অনেকটাই, আবার অনিকাটা আবার কে? কিন্তু অনিকার নাম আবারও সন্ধান নিজের মস্তিষ্কে খুঁজে পেল না। তাই দ্রুত কুচকানো ভুরু অবহেলা নিয়ে হেলাল সাহেবকে জিজ্ঞেস করলো, অনিকাকে? হেলাল সাহেব আতকে ওঠেন, এই ছেলে বলে কি, অনিকাকে চেনে না? আরস তখনও প্রশ্নোক্ত চাহনি নিয়ে বাবার দিকে তাকিয়ে। হেলাল সাহেব গর্জে ওঠার মতো বলে ওঠেন, অনিকাকে চেনো না মানে কি? সেদিন তো বলে দিলাম ওকে সাথে নিয়ে আসতে। আরস বিটকেল মার্কা একটা হাসি দেয়, বুড়োহীন গলায় বলতে চায়, বলেছিলেন মনে পড়ছে না কেন? হেলাল সাহেব ঠাট্টা স্বরে বলে ওঠেন, এসব মনে থাকবে কেন? মনে থাকবে তো ওইসব মেয়ের কথা। আরস হেলাল সাহেবকে শেয়ার করা কথায় শেষের কথাটা একদম মিনমিন করে বলে নিজে জিজ্ঞেস করে, পাপ্পা কি মিন করছেন? হেলাল সাহেব কিছু বললেন না, তারপর ক্ষীণ গলায় জিজ্ঞেস করলে, এতদিন তাহলে কোথায় ছিলে? আরস নির্বিকার কণ্ঠে উত্তর দেয়, ব্রাহ্মণবাড়িয়া। হেলাল সাহেবের কপালে 3টা ভাঁজ আরও গাঢ় হয়ে পড়ে। তিনি শুধু পারছেন আরসকে ধরে দুটো লাগিয়ে দিতে। শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। এসিড পাওয়ার বাড়িয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, সেটা আমি জানি, কিন্তু ছেলেটা কোথায় এতদিন? আরস নিজের থুতনিতে হাত বোলায়, ঠোঁটে ঠোঁট চেপে ধরতেই গালের মধ্যে বড় বড় ছোট্ট একটা গর্ত সৃষ্টি হয়। পুরুষালী কণ্ঠে উত্তর দেয়, হোটেলে। ছোট্ট করে উত্তর বলল সে, যাতে হেলাল সাহেব আর কোনো প্রকার প্রশ্নের তীর না ছুড়ে দেয়। কিন্তু হেলাল সাহেব তো থেমে যাওয়ার লোক নয়। পরপর আবারও জিজ্ঞেস করলেন, তাহলে এতদিন কি করেছিলে? ঘুরেছি, ফিরেছি, খেয়েছি, ঘুমিয়েছি। ঝটপট উত্তর দিয়ে মুখ বন্ধ করে নিল সে। হেলাল সাহেব বিরস কণ্ঠে বললেন, ওইখানে গিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করেছ? প্রয়োজন বোধ করিনি। হেলাল সাহেব ফুস করে শ্বাস ফেললেন, মুখ বরাবর কুঞ্চিত প্রসারিত করলেন। আর ক্ষীণ চোখে দেখল বাবার মুখ সংযত রাখার ক্ষীণ চেষ্টা। হাত তুলে ডাইনিং এর ওপর দিকে ইশারা করে অতিষ্ঠ গলায় বললেন, আমার সামনে থেকে যাও এক্ষুনি তুমি। মাথা গরম করো না, তোমার মুখ দেখলে রাগ উঠছে। আরস অবিলম্বে উঠে দাঁড়ায়, জিহ্বা দিয়ে গাল ঠেলে নিজে ব্যগ্র সাথে বলে, আমি কি মরে যাচ্ছি আপনার সামনে থাকার জন্য? আজব তো। হেলাল সাহেব আরসের কথা শুনে ভেঙচি কাটলেন। বাচ্চাদের মতো আরসকে ভেঙিয়ে বললেন, আমি জানতাম তোমরা দুজনই দেশে আসতে নিজেদের রং পাল্টে ফেলবে, আর তাই হলো। একজন তো এসে দেখি শুরু করেছে, আর এখন তুমি দেখাচ্ছ। আরস হেলাল সাহেবের কোনো কথা না শোনার ভঙ্গিতেই চলে যায়।
চলে গিয়ে ডাইনিংয়ের দিকে ক্লিন শেভ করা ধারালো থুতনিতে হাত বোলাতে বোলাতে কিছু একটা ভেবে ঠোঁট বাঁকালো, হাসলো, যার ক্ষীণ রেখা হিসেবে ঠোঁটে একটু ওপরে সুতো পরিমাণ গর্ত সৃষ্টি হলো। ঝর্ণা বেগম নিজের রুমে জিনিসপত্র গুছিয়ে রাখছেন। বাইরে থেকে টুকটুক করে শব্দ আসতে হাত থেমে গেল ওনার। সোজা হয়ে দাঁড়িয়ে মাথায় ওড়না পেঁচিয়ে নিলেন সুন্দরভাবে। মাথা নিচু করতে গিয়ে দরজার নব ঘোরান, দরজা খুলে গেল। একটু ফাঁক করতেই ঝর্ণা বেগমের রক্ষীপটরে ভাসল সুফি খাতুনের মুখ। আর তা দেখা মাত্রই মাথায় চলে আসলো হাজারো চিন্তার বাহার। সুফি খাতুন সচরাচর আসে না এইদিকে, সারাদিন পড়ে থাকেন নাসির মঞ্জিলে। আজ হঠাৎ ওনার উদ্ঘট কিসের প্রশ্নে যেন পাহাড় বইল তার মনে। তাই জিজ্ঞেস করলেন ঝর্ণা বেগম, হঠাৎ এখানে ফুপি, কোনো প্রয়োজন আপনার? ঝর্ণা বেগম কথা শেষ করার আগে ঠেলে ভেতরে ঢুকে গেলেন সুফি খাতুন। ঝর্ণা বেগম কিছুক্ষণ মেরে রইলেন নিজের জায়গায়। এটা কোনো ধরনের ব্যবহার? তারপর আবার নিজেই শুধরে নিয়ে বললেন, এই ব্যবহার সুফি খাতুনের কাছ থেকে আশা করা যায়। নিজেকে সামলাতে গিয়ে বসলেন সুফি খাতুনের পাশে। মৃদু কণ্ঠে আবারও বললেন, কোনো সমস্যা ফুপি? সুফি খাতুন হা হুতাশ করে বললেন, সমস্যা বলে সমস্যা, বিরাট সমস্যা। ঝর্ণা বেগম অজানা কোনো খারাপ জিনিসের পূর্বাভাস পেলেন, তাই এক নিমিষেই মুখ কাদো কাদো করে ফেললেন। ধরফর করা বুকে নিয়ে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে ফুপি? ইরহাম কোনো খারাপ কাজ করেছে? সুফি খাতুন মায়া নিয়ে তাকায় ঝর্ণা বেগমের দিকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে অত্যন্ত দুঃখী কণ্ঠে বললেন, মাথা বলে খারাপ বলে খারাপ, একেবারে জঘন্য খারাপ কাজ করেছে। ঝর্ণা বেগমের শ্বাস আটকে আসলো গলায়, শুধু বাকি রইল ডুকরে কেঁদে ওঠার। সুফি খাতুন তখনও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঝর্ণা বেগমের। মায়াময় চোখে তাকিয়ে ভাবছেন, আহারে বেচারি, কি নির্মল হৃদয়। আর ছেলেটা কি করলো? একটা বেয়াদব মেয়েকে নিজের জন্য পছন্দ হচ্ছে। ঝর্ণা বেগম তখনও নির্বাক, কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। চোখের সামনে পানি মুছতে গিয়ে জিজ্ঞেস করলো, মেয়ে সংগঠিত কোনো বিষয় কি? সুফি খাতুন ওপর নিচে মাথা নাড়লেন। ঝর্ণা বেগম বিষাদ নিয়ে নিচের দিকে চেপে গিয়ে জিজ্ঞেস করলেন, মেয়েটা কে? আমি কি চিনি? সুফি খাতুনের মুখ বিরস হয়ে গেল। ওপর নিচ মাথা নাড়িয়ে জানালেন, ঝর্ণা বেগম মেয়েটাকে চেনে। ঝর্ণা বেগম সচকিত চোখে তাকিয়ে থাকলেন, নিজ মনে ভাবলেন কে হতে পারে। সুফি খাতুন তখন উজ্জ্বল বদনে আধার নামিয়ে উত্তর দিলেন, নুসরাত। ঝর্ণা বেগমের চোখ মুখ কুঁচকে গেল, কপালের মধ্যে পড়ল অস্বাভাবিক রকমের ভাঁজ। এতক্ষণে হা হুতাশ করা কান্না যেন থেমে মুখ থেকে বের হয়ে আসলো। নুসরাত? রাস্তার মধ্যে চিকপটাং হয়ে বসে আছে নুসরাত। ইরহামের একটা কাজে গিয়েছে। শীতকাল কাটার পরেও আশেপাশে কারো সাক্ষাৎ না পেয়ে উঠে দাঁড়ায় শ্যামবর্ণের মেয়েটা। ভাবনা চলছে বাড়িতে ঢুকতেই কিভাবে ইসরাতকে বিরক্ত করা যায়, তাই অন্যমনস্ক হয়ে হাঁটছিল। এক হাঁটতে পায়ের স্লিপার জোড়া। হঠাৎ পায়ের নিচে তুলতুলে কিছুর অস্তিত্ব পেয়েই ছিটকে গেল সে। চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ভয় পাওয়ার কারণে মনে হয়েছিল সাপে পা দিয়েছে। যখন দেখলো সাপ নয়, একটা বিড়াল, তখন তার ইচ্ছে করলো বিড়ালের বাচ্চাটাকে ধরে একটা মাথায় তুলে আছাড় মারি। রাগে চোখ বিড়ালের ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে নুসরাত তেড়ে গেল, হাত তুলে নিল তাবা মেরে। হঠাৎ মনে হলো একটা মাসুম বাচ্চাকে আছাড় মেরে লাভ কি তার? উফ, আছাড় টাছাড় মারা যাবে না, এটাকে বাড়িতে নিয়ে গিয়ে আমাকে জ্বালানো যাবে। যা বাবা তাই কাজ। বিড়ালটার হাতের তালুতে চেপে ধরলো। বিড়ালটা মিউ মিউ করে ডাকছে। সেদিকে নুসরাত পাত্তা দিল না, বিড়ালের সাথে কথা বলল, আরে শালা, মিউ মিউ করো কেন? তোমাকে আমি বাড়িতে নিয়ে বিস্কুট খাওয়াবো, চুইংগাম খাওয়াবো, চকলেট খাওয়াবো, কেক ফুডও খাওয়াবো যদি তুমি চাও। আমার আম্মুর পুরো ফ্রিজ তুলে তোমাকে খাওয়াবো। তুমি মিউ মিউ করে আমার মার মাথাটা নষ্ট করে দিবে, ঠিক আছে? কিন্তু আমার মাথাটা নষ্ট করো না, চুপ থাকো এখন। বেশ কথা বলা আমি একদম পছন্দ করি না। বিড়ালটা নুসরাতের দিকে তাকিয়ে মিউ মিউ করতে লাগলো। শৈল পর্যন্ত বেচারা নড়াতে পারছে না, নুসরাত এমনভাবে চেপে রেখেছে। তাই করুণ চোখে তাকিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করছে। বিড়ালটা একটু সুযোগ পেলে লাফ মেরে ঝাঁপ মারার চেষ্টা করছে। তাই নুসরাত অতিষ্ঠ করে আঙুল তুলে বিড়ালের বাচ্চাটাকে শাসাচ্ছে, একদম বেদবি করবা না। আমি যদি আরেকবার দেখি বিড়ালের বাচ্চা তুমি নাচনি কুদুনি করতেছ, তাহলে ওইখান থেকে ধাক্কা মেরে ফেলে দিব।
মনে রেখো আমি যাই বলি তাই করি। বিড়ালটা মিউ মিউ করে উঠল। নুসরাত ঠোঁটে আঙ্গুল চেপে ধরে রাখলো, দেখালো। বেচারা বিড়াল বুঝলো না নুসরাত তাকে চুপ থাকতে বলেছে, তাই মৃদু শব্দ মিউ মিউ করে উঠল বারংবার। অন্য মনুষ্য হাঁটায় নিজের পাশে ব্যক্তি নুসরাত তখনও খেয়াল করেনি। আবির গত দুদিন যাবৎ নুসরাতের সাথে সাথে হাঁটছে। রাস্তার দিকে তাকাতে নিজের ছায়ার সাথে আরেকটা ছেলে দেখতে তড়াক করে পিছিয়ে তাকালো সে। আর তখনই চোখাচোখি হলো আবিরের সাথে। আবির নুসরাতকে ব্যঙ্গাক্ত গলায় জিজ্ঞেস করলো, কি এখানে কাজ করো? নুসরাত নিজের মুখে দিয়ে ওড়না ঘষে মুছে নিল। আবিরের দিকে শান্ত চোখে তাকালো। এই মুহূর্তে এই ব্যাটা আবিরকে মোটেও পেটাতে ইচ্ছে নেই তার, তাই নিজের মুখ বন্ধ রাখাই ভালো মনে করলো। কথা বললেই খাচ্চর হেসে মাথা গরম করে ফেলবে। নুসরাত আতর্কিত ভাবনায় ভেদ করে আবির গা জ্বালানো কণ্ঠ কানে ভেসে এলো, কতটা বেতন দেয়? নুসরাত কথার উত্তর দিল না, পা চালিয়ে চলে যেতে নিবে। আবির শুধালো, আমাকে পাত্তা দিচ্ছ না? তুমি জানো আমি কে? তুমি চাইলে আমার তোমার কাজের ব্যবস্থা করে দিতে পারি, একটা বাড়িতে ভালো কাজের। নুসরাত মুখ ঝামটা মারলো আবিরকে, দুটো চোখ উল্টে নিয়ে উত্তর দিল, আমি জানতে চাই না তুমি কে, আর তুমি কি আমার কাজের ব্যবস্থা করে দিবে? নিজেই তো মানুষের পেছন পেছন ঘোরার চাকরি নিয়েছ। নুসরাতে তাচ্ছিল্য ভরা কণ্ঠের কথা শেষ করলো, যা খুব কণ্ঠে শক্তভাবে আবিরের গলায় লাগলো। আবির আঙ্গুল তুলল নুসরাতের মুখের সামনে। নুসরাত আঙ্গুলটা আলতোভাবে নিজের আঙ্গুল দ্বারা নামিয়ে দিল। ধমক দিয়ে বলে উঠল, স্পর্ধা করবি না আমার সামনে আঙ্গুল তোলার। মনে নেই কি বলেছিলাম? হয়তো মনে নেই, তাহলে তোকে আবারও মনে করিয়ে দিই। বলেছিলাম আমার সামনে আঙ্গুল তুললে সেটা ভেঙে আমি লকেট বানিয়ে গলায় ঝুলাবো। শেষবারের মতো বলছি, এবার করেছিস। আরেকবার যদি আমার মুখের সামনে আঙ্গুল তোলার চেষ্টা করিস তাহলে তুই নিজে আস্ত থাকবি কিনা গ্যারান্টি আমি দিতে পারছি না। চল ফার্স্ট। নুসরাত আবিরের চলে যাওয়ার কথা বলে নিজে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। যেতে যেতে আওড়ায় মেজাজ খারাপ করার জন্য আমার ঘাড়ে এসে পড়ে সবগুলা। অসহ্য লাগে এক একটাকে। ঝর্ণা বেগম থ মেরে বসে আছেন, কোনো প্রকার শব্দ ব্যয় করছেন না। সুফি খাতুন দ্বিধান্বিত ভুগছেন। মনে করলেন বেয়াদব মেয়েটার নাম শুনলেই বেচারি এত বড় শোক নিতে পারবে না, তাই তো এত বড় আঘাত দিতে গেল। হার্ট অ্যাটাক করবে হয়তো। হাত তুলে ঝর্ণা বেগমের নাকের সামনে সুফি খাতুন মাছি তাড়ানোর মতো ভঙ্গিমা করলো, বুঝাতে চাইলো শ্বাস প্রশ্বাস চলছে কিনা। বাকরুদ্ধ হয়ে আছে ঝর্ণা বেগম। বেঁচে আছি ফুপি। সুফি খাতুন স্বস্তির শ্বাস ফেলল। ঝর্ণা বেগমের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার কথায় তুলতেই ঝর্ণা বেগম থামিয়ে দিল তাকে। নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলেন, আপনি বলছেন নুসরাতের সাথে ইরহামের কোনো সম্পর্ক আছে, রাইট? সুফি খাতুন মাথা দোলায়। ততক্ষণে ঝর্ণা বেগম বুক থেকে মোটা একটা পাথর সরে গিয়েছে। তিনি তীব্রতা বিরক্তি নিয়ে শ্বাস ফেললেন। বিরস কণ্ঠে বললেন, নুসরাতের সাথে ইরহামের সম্পর্ক সম্ভব নয়। ঝর্ণা বেগমের কথায় যেন মুখটা বেঁকে গেল সুফি খাতুনের। তৎপর গলায় তাচ্ছিল্য করে জানতে চাইল, কেন সম্ভব নয়? ওরা দুজনই একজন আরেকজনকে চাপড়ে ধরে পার্কে দাঁড়িয়েছিল, হাঁটছিল, গুনগান চোখে তাকাচ্ছিল। তারপর নুসরাতের সাথে ঢলাঢলি তো করতেই আছে। নাজমিনকে পর্যন্ত বাদ রাখিনি। ওর সাথে কি রকম মাখনের মতো লাগিয়ে কথা বলে। বাবারে বাবা, ওদের বাড়িতে গিয়ে কিচেনের বাসন পর্যন্ত পরিষ্কার করে রাখে। এই বাড়িতে জীবনে সব করেছে দেখেছিস? কিচেনের আশেপাশে পর্যন্ত দেখি না তোমার ওই অলস ছেলেকে, শুধু গান্ডে পিণ্ডে গেলে আর নাক ডুবিয়ে ঘুমায়। ঝর্ণা বেগম নিচের দিকে রাখা মুখটা উপরের দিকে তুলে নিজের বিরক্তি চেপে গিয়ে কণ্ঠে শক্ততা এনে আওড়ায়, ফুপি বলছি না সম্ভব না। তারপর আপনি কিসের জন্য কিসের জোর দিয়ে মিলাচ্ছেন? হ্যাঁ, আমার কথা তো আগে শুনে নিবেন। সুফি খাতুন কথা কেটে দিয়ে বললেন, আরে ঝর্ণা, তুমি বুঝতে পারছো না, ওরা মা মেয়ে সবগুলো মিলে তোমার ছেলেকে সদ্ঘাত করছে। ঝর্ণা বেগম কথা শেষ হতেই সুফি খাতুনের গলায় আটকে আসলো। ঝর্ণা বেগম বলেছিলেন, হাত দিয়ে বিছানার চাদর চেপে ধরে ইরহাম নুসরাতের দুধ ভাই। এতেই যেন সুফি খাতুন অবাক, চোখে পলক যেন
ফেলতেই অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি বললে, আবার বলো। ঝর্ণা বেগম ভারী স্বরে আবারও রিপিট করলেন, নুসরাত আর ইহরাম হচ্ছে দুধ ভাই। ফুস উড়ে গেল সুফি খাতুনের হতভম্ব চাহনি। চেহারায় একটি অবাক অবাক ভাব নিয়ে আসলো সে। হা করে তাকিয়ে রইল অস্ফুটভাবে, মুখের সম্পূর্ণভাবে স্ফুটতা যেন ফুটে ওঠেনি। মিনমিন করে সুফি খাতুন আবার বলতে লাগলেন। ঝর্ণা বেগম কটকট কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিলেন, আপনি বলার সুযোগ দিয়েছেন, আমি বলবো কিছু? সৈয়দ বাড়ির মধ্যে ইসরাত আর ইহরামের গলা সব থেকে ভালো। নুসরাত আর মোমো এই বিষয়ে একদম ডাব্বা। মোমো তবুও পড়ায় ভালো, কিন্তু নুসরাত সে যেন কোনো কিছুতেই ভালো না। নুসরাতের মতামতে এটাই নাকি তার বিশেষত্ব। তারপরও নুসরাত মনে করে সব দিক দিয়ে সে পারফেক্ট। নাসির মঞ্জলের ছাদের মাঝখানে সুইমিং পুলের এক পাশে কিছু ফুলের গাছ আর এক পাশে বসার জায়গা। পুলে পা ডুবিয়ে বসে আছে সৈয়দ বাড়ির দুষ্টু 3 সদস্য। নিজাম শিকদারের মধ্যে সৈয়দ বাড়ির 3 নমুনা, নুসরাত, ইরহাম ও আহান। ইসরাত পা ভেজানোই সে মাদুতে পা গুটিয়ে বসে আছে। ইরহাম নিজের পা তুলে ফেলেছে পানি থেকে। মাধুরী আসন পেতে বসতে বসতে গিটারে আঙুল চালালো। চোখে লেগে থাকা মৃদু হাসি। অন্যান্য মেয়েদের ব্যাপারে যতই ভণ্ড ইরহাম, গানের গলা বড় বড়ই ভালো তার। গিটারে আঙুল চালাতে চালাতে সুর ভেসে উঠল তার ইহরামের পুরুষালী গলার আওয়াজ। মেঘের খামে আছে তোমার নামে, উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যত্নে লিখে রেখেছিলাম। নুসরাত, আহান ও পা তুলে মাদুরে বসলো। দুজনই গানের তালে তাল মেলাতে লাগলো, সাথে পাও দোলাচ্ছে। আহান শরীর ছেড়ে দিয়েছে নুসরাতের কাঁধে মাথা রেখে। ইসরাত মৃদু স্বরে ইরহামের গানের লাইনের সাথে সেও দুগাইন আওড়ালো। ইরহাম গিটারে হাত চালাতে চালাতে বলল, আপি। ইসরাত ইহরামের পানে চোখ ফিরিয়ে ইরহামও তার সাথে গলা মিলালো। বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা ভালোবাসি। ইসরাত ইরহামের গালে গলা মেলালো, চোখে দুটো জন্য যেন মৃদু হাসি। ইরহাম আবারও বলে ওঠে, সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? নুসরাত আর আহান দুজনই দুজনের দিকে নিষ্পলক ভঙ্গিতে চেয়ে ফিসফিস করে আওড়ালো, আমরা দুজনই তো প্রেমহীনা বেঁচে আছি। কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললো। আবারও মনোযোগ হলো ইরহাম আর ইসরাতের গানের দিকে। ইরহামের গিটারের সুর একটু জোরে তুলে নিল, তারপর আবার একসাথে গেয়ে উঠল। বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা ভালোবাসি তোমায়। পেছন থেকে মোমোর গলা ভেসে আসলো। গান গেয়ে সবাই পিছু ফিরতে দেখলো ব্যাঘাতে মোমো দাঁড়িয়ে। কিছু বলার আগেই দৌড়ে এসে চাপটে ধরলো ইসরাতকে। তখন ইরহাম গান গাইছে, মোমো গানের সাথে তাল মেলাচ্ছে। ইসরাত অপ্রস্তুত ভঙ্গিতে মোমোর পিঠে হাত বুলিয়ে এলোমেলো কণ্ঠে জিজ্ঞেস করলো, এই হঠাৎ তুই এলি কিভাবে? জানাসনি কেন আসছিস? মোমো অভিজ্ঞ কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি এসেছি বলে তোমার খারাপ লাগছে? ইসরাত অবাক চোখে তাকিয়ে বলে, আরে খারাপ লাগবে কেন, আমাদের তো আরো বেশি ভালো লাগছে তুই এখানে এসেছিস বলে। মোমো ইসরাতের গলা জড়িয়ে আহ্লাদি ভঙ্গিতে কেঁদে উঠল। আহান আর নুসরাত নাক উঠিয়ে তুলে মোমোকে ভেঙ্কি কাটে, কোথা থেকে এসেছে ন্যাকা দাস। ইসরাত শক্ত চোখে তাকাতে নুসরাত আরো কিছু বলতে গিয়েও থেমে গেল, মুখ বাঁকিয়ে রইল নিচের জায়গায়। আকাশে জলজল করছে চাঁদ, একদৃষ্টে তাকিয়ে আছে আরশ, চোখ মুখ গম্ভীর। রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে সে। তার পাশে সমান উচ্চতার আরেকটি পুরুষ অবয়ব দাঁড়িয়ে, রং আরশের থেকে আরো বেশি উজ্জ্বল। ঠোঁটে লেগে আছে সব সময়ের মতো হাসি। ঠোঁটে হাসির অস্তিত্ব রেখে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? আরশ রেলিং শক্ত করে হাতের তালুতে চেপে ধরে বলে ওঠে, ভাবছি একটা মানুষ কতটুকু নির্লজ্জ হলে একদিন আগে যার শহর থেকে ফিরে এসেছি সেই মানুষ আবার আমার বাড়িতে চলে আসে। মাহাদি ঠোঁট বাঁকিয়ে আরশের কথায়। বেতের সোফায় আরাম করে বসে
তা আমিও ভাবছি। এখন বল, সত্যি সত্যি কি ভাবছিস? আরও চুপচাপ দাঁড়িয়ে থাকে, কথার উত্তর দেয় না। চোখে তার পাশে ডুপ্লেক্স বাড়িটা। আলো অনেক আগেই নেভানো হয়েছে। বাড়িটির আলো অনেক আগে নেভানো হলো। ওপরের তলা থেকে এখনো টুকটাক শব্দ আসছে, যা এত জোরে হচ্ছে যে এখনো দাঁড়িয়ে আরশের কানে স্পষ্ট লাগছে। সন্দেহের নজরে সেদিকে তাকিয়ে থেকে পকেট থেকে ফোন বের করে সে। মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতেই খুলে যায় লক। অতঃপর কল লিস্টে ঢুকে মনোযোগ দিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা নাম্বার খুঁজে পায় শেষে। একদম তলানির নাম্বারটিতে পড়ে আছে। চোখের সামনে ঝাপসা দেখলো। চশমাটা হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলো। হাতের স্পর্শে চশমার গ্লাসটা পরিষ্কার হওয়ার বদলে আরো ঘোলাটে বর্ণ ধারণ করলো। আরো চোখ থেকে বিরক্ত ভঙ্গিতে চশমা খুলে টেবিলে রাখে। অতঃপর কল লাগায়, বের করে নিয়ে আসে নাম্বারটি। প্রথমবার রিং হতে কল কেটে যায়, দ্বিতীয়বারও তাই। তৃতীয়বার গিয়ে কলটি পিক হয়। আরশ ধমক দিতে থমকে গেল ওপাশে। ফোনের ওপাশ থেকে ঘুম ঘুম মেয়েলি কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যালো কে? আরশ এক মুহূর্তের জন্য মেয়েটার ভয় শুনে থমকে গেল। পৃথিবীতে নিজের কাছে যেন ঘোলাটে লাগে। তারপর চোখ ঝাপটায়। নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বেয়াদব, হ্যালো কি? সালাম দে আগে। ফোন ধরে আগে সালাম দিতে হয়, জানিস না তুই? নুসরাত বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে। এক চোখ তুলে নম্বর দেখে না, চেনে না। তার ফোন কাটার পায়তারা করতেই বলে ওঠে, ওমা আপনি কে? আপনাকে আমি সালাম করতে যাব কোন দুঃখে? আরও একটা কথা, অসভ্যের মতো রাত বিরেতে ফোন দিয়ে তুই তোকারি করছেন কেন? আরও সেবার খেপে গেল। চোখ ছোট ছোট করে নিল। এক হাত দিয়ে নিজের কপালে হাত বোলালো। চুলগুলো ঠেলে জিজ্ঞেস করলো, তুই জানিস আমি কে? আমার বিষয়ে কেউ বলেনি তোকে? আরশের কণ্ঠে স্পষ্ট ক্ষোভ। নুসরাতের সোজাসাপটা উত্তর, আমাকে কেউ বলেনি। আপনি কে? এখন আপনি নিজের পরিচয় দিন দয়া করে। কোন দেশের রাষ্ট্রপতি আপনি, যাকে আমার সালাম দিতে হবে? আরশ ফুসফুস করে শ্বাস ফেলল। রাগী গলায় বলল, বেয়াদব মেয়ে, আমি তোর জামাই বলছি। বেয়াদব তো আপনি, রাতের বেলায় মানুষকে ফোন দিয়ে ডিস্টার্ব করছেন আর সাথে বলছেন আমার জামাই। একটা কথা কান খুলে শুনে রাখুন মিস্টার, আমি বিবাহিত না, পিওর সিঙ্গেল। আমার কোনো জামাই টামাই নাই। যেগুলো ছিল সব ছোটবেলায় মইরা গেছে। নুসরাতের কথাটা শেষ হতে আরশের মুখের ওপর ফোন কেটে দিল। আরশ দ্বিতীয়বার ফোন দিতে এক মহিলা কণ্ঠ ভেসে এলো। এক মুহূর্তেই সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দ্য নাম্বার ইজ বিজি নাও। আরশ রাগে কটমট করে উঠল। রাগে কটমট করতে করতে আওড়ালো, হাউ ফাকিং ডিয়ার সি দ্যাট মাই কল। আরশের এরূপ হিসির শব্দ চিৎকার করে উঠল মাহাদি। হাসল, ঠোঁট বাঁকিয়ে ঠাট্টা করে আরশকে বলল, ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই, ও শুধু আমার দায়িত্ব। মাহাদির সূক্ষ্ম খোঁচায় আরশের কিছুটা নিষ্পলক মুগ্ধ বানিয়ে রইল। আরশ তার হিংস্র বাঘের মতো চেয়ে থাকতে দেখে পকেট থেকে ফোন বের করে নিল। ভাব করলো সে কিছুই বলেনি। ঠোঁটে ব্যঙ্গোক্ত হাসি ঝুলে মোবাইল স্ক্রল করতে লাগলো। আর বারবার আরশকে জ্বালানোর জন্য একটাই ফিসফিস করে আরশকে শোনানোর মতো করে আওড়ালো, ও আমার দায়িত্ব, এর বেশি কিচ্ছু নয়, ও আমার দায়িত্ব। হাহা। হাসি তোড়ে মাহাদির সারা শরীর ঢোল দিয়ে উঠল। আরশ গর্জে তেড়ে আসে মাহাদির কলার চেপে ধরে বলে, চুপ, একদম চুপ। মাহাদি নিজের হাসি থামাতে ব্যর্থ হলো। সারা গা দুলিয়ে হাসতে হাসতে আবারও আরশের কথাটা কপি করে, ও আমার দায়িত্ব, এর বেশি কিচ্ছু নয়। হাহা। আরশ যেন এবার আর নিতে পারল না। কিন্তু মাহাদি তো থামবার পাত্র নয়। সে একই কথা আবারও রিপিট করে, সে আমার দায়িত্ব, আর কিচ্ছু নয়। হাহা। সূর্য আজ দেখা নেই, স্নান হয়ে গেছে অনেক আগে। গতকাল সন্ধ্যা থেকেই এক নাগাড়ে বৃষ্টি হয়। সদমাটির মিষ্টি গন্ধ এসে নাকে জোরালোভাবে ধাক্কা খাচ্ছে। নাক টেনে গন্ধটা নিতে যাবে, নাকের দুপাশে ক্ষীণ ব্যথার উপলব্ধি করল নুসরাত। কোকিয়ে উঠল নিচু গলায়। পাশে বসা ইসরাত বই দেখার জন্য পাশে ফিরল। দেখল নুসরাত মাথা পর্যন্ত কাত করে টেনে শুয়ে আছে। কাঁথা ধরে টান দিতেই বেরিয়ে আসলো নুসরাতের জমট মাখানো মুখ। পুরো মুখে ছেয়ে আছে দাগে। ছোপ
ছোপ রক্ত জমা হয়ে আছে বাপাস জুড়ে। ইসরাত আটকে উঠল, হাত বাড়িয়ে স্পর্শ করলো রক্ত জমাট বাঁধা স্থানে। অনেকগুলো প্রশ্নের উৎপত্তি হয়েছে, তার মধ্যে একটি, এরকম বেহেরমের মতো কে মেরেছে? কথা ভাবায় নুসরাতের গালে হাতের চাপা একটু বেশি ধরল, আর তা পড়তেই নুসরাত আবারও কুঁকে উঠল ব্যথার জ্বালায় ফুপিয়ে কেঁদে উঠে এলো ধীরে ধীরে। যা সেকেন্ডের ভেতরে নেমে এলো নিচু স্বরে। ইসরাত নুসরাতের গালে হাত রেখে ফোন বের করলো নিজের। গতকাল তো এমন ছিল না, আজ হঠাৎ এমন উৎপত্তি হলো কোথা থেকে? নিজের মনের ভেতর চালা দোচালা এক পাশে ফেলে বদন লিখা নাম্বারে কল দিতে ওই পাশ থেকে কল পিক করলো মানুষটি। ইসরাত ইহরামের কথা বলার সুযোগ না দিয়ে রাগী গলায় জিজ্ঞেস করলো, নুসরাত গতকাল তোর সাথে ছিল, ওর এই অবস্থা কিভাবে হলো? ইরহাম বোকা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি অবস্থা? ইসরাত নিজের ইচ্ছে করলো দেওয়ালে মাথা বাড়ি দিয়ে নিজেকে মেরে ফেলতে। কেন এই গর্দবগুলো তার ভাই বোন হলো? শব্দ করে শ্বাস ফেলে বলল, তুই কিছু জানিস না? ইরহাম আবারও অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি কি জানবো? প্রশ্নের বিপরীতে নিজেই প্রশ্ন ছুড়ে দিল ইরহাম। সে আসলে বুঝতে পারছে না ইসরাত কি জিজ্ঞেস করছে। ইসরাত রাগে তিক্ত বিরক্ত হয়। ইরহামের কথার উত্তর না দিয়ে ফোন কেটে দিল। ফুসফুস করে শ্বাস ফেললো, যেন বাতাসের ঘাটতি দেখা দিয়েছে পৃথিবীতে। এই ব্যাটাকে সে প্রশ্ন করে, ব্যাটা আবার তাকে ফিরে প্রশ্ন করে। মাথার সমস্যাগুলো সব এই বাড়িতে এসে জুটিয়েছে। সফি খাতুন ড্রয়িং রুমে বসে বাজ পাখি ন্যায় তাকিয়ে আছেন। গভীর তদন্তে লিপ্ত আছেন সে। কাকে বাস দেওয়া যায় তা নিয়েই চিন্তা করছে। ঠোঁট লেগে আছে কুটিল হাসি। হেলাল সাহেব ড্রয়িং রুমে আসতে দেখে কুরচর্নির মতো হেসে উঠলেন মনে মনে। চোখ সরু করে মনে মনে আওড়ালেন। ঝর্ণা বেগমের রাগী গলায় তার সাথে কথা বলা কিরকম তিক্ত বিরক্ত কথা বলেছিল ঝর্ণা তার সাথে। আর ঝর্ণার ছেলেকে একটা বাস না দিলেই নয়। হেলাল সাহেব এসে বসতেই সফি খাতুন এগিয়ে গেল, সতর্কতা গলায় বলে উঠলেন, হেলাল, জানিস তোর তেয়াতরের ভাতিজা কি করেছে? হেলাল সাহেব তিরিক্ষি কণ্ঠে জিজ্ঞেস করে, কি? দেখে মনে হলো সফি খাতুনের কথায় কোনো মনোযোগ নেই। সফি খাতুন তবুও অতি উৎসাহিত কণ্ঠে ঠাট্টা করে বললেন, তো ছোট ভাইজির সাথে নাসিরের মেয়ের ইটিস পিটিস চলছে। হেলাল সাহেব তড়াক করে সফি খাতুনের দিকে তাকালেন, বাকশূন্য কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি জানলে কিভাবে? সফি খাতুন একটু ভাবসাব নিলেন, ঠোঁট এলিয়ে হেসে বললেন, এসব গোপন কথা জানা আমার বাহাতের খেল। হেলাল সাহেব ফিকে যাওয়া চোখে চেয়ে রইলেন নিমিষেষে সফি খাতুনের দিকে। মনে কুটিলের হাসি ফুটে উঠল। এবার তাকে কে হারায়? আরশের বিয়ে এবার অনিকার সাথে তিনি দিয়েই ছাড়বে। ওপরে নির্ভীকতা টেনে এনে বিরাস কণ্ঠে বলে উঠলেন, এরকম কিছু হলে আমি অতি দ্রুত ওই মেয়ের সাথে শহীবের ছেলের বিয়ে দিয়ে দিব। সফি খাতুন মনে মনে কুটিল হাসলেন, এবার জমবে খেলা। আমাকে অপমান করা বের হবে ঝর্ণা তোমার। অধরে এলিয়ে হেসে সফি খাতুন উঠে দাঁড়ালেন, চোখে মুখে বিজয় ঝুলিয়ে হাসলেন। একটু পাশের বাসায় গিয়ে বউ আর শাশুড়ির মধ্যে আগুন লাগানো প্রয়োজন। অনেকদিন হয় কারো ঝগড়া দেখতে পারে না। আজ ঝগড়া লাগিয়ে দিয়ে সামনে বসে লাইভ দেখবে। শাশুড়ি বৌমা চুলাচুলি দেখতে অসাধারণ লাগে। ইসরাত ফোন ডাকতে ইরহাম দ্রুত পায়ে এগিয়ে আসে আরশের রুমে। সে যা সন্দেহ করেছে তা যদি সত্যি হয় তাহলে শেষ। যাচাই করতেই সে আসে। আরশের রুমে দরজা ভেজানো ছিল। হালকা করে নক করতেই ভেতর আসার অনুমতি পেয়ে গেল। রুমে ঢুকে দেখলো মাহাদি সোফায় হাত পা ছড়িয়ে বসে আছে, আর আরশ মোবাইল হাতে নিয়ে পায়চারি করছে। আরশের দিকে তাকিয়ে ইরহাম মনে মনে নাক ছিটকালো। আরশের পরনে হাঁটু সমান 3/4 প্যান্ট, তার উপরে হুডি, পায়ে একজোড়া স্লিপার। ইহরাম মনে মনে বিড়বিড়ালো, ওপরে সৌদি আরব, নিচে আমেরিকা। বিদেশি মানুষের বিদেশি স্টাইল। ধীরে ধীরে মাথা নিচু করে ভেতরে প্রবেশ করতে আরশ কর্কশ গলায় জিজ্ঞেস করলো, কি চাই? ইয়ে মানে? আরশ ধমকে দিল ইরহামকে। কপালে গাঢ় ভাঁজ ফেলে বলল, যা বলতে এসেছিস বলে বিদায় হ। ইরহাম ঠোঁট দিয়ে জিভা ভিজিয়ে নিল। চোখের পাপড়ি ঝাপটে বলে ওঠে, আপনি কি নুসরাতকে কিছু করেছেন? আরশ ভুরু বাঁকায় বিরক্তি কণ্ঠে জিজ্ঞেস করে, আমি কি করেছি?
না মানে সকাল সকাল আপি ফোন দিয়ে বলল নুসরাতের নাকি কি জানি হয়েছে। আরশ ওহ বলল। তারপর তহরাক ইরহামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই কি জিজ্ঞেস করিসনি? জিজ্ঞেস করার আগে ফোন কেটে দিয়েছে। আরশ ক্লিন সেপ থুতনিতে হাত বুলায়, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বলে ওঠে, কাজ শেষ, আর 5 কেজি করে সব ফল নিয়ে আয়। ইরহাম বিরস কণ্ঠে জিজ্ঞেস করে, কেন? আরও হাত তোলে তেড়ে আস্তে আস্তে বলে, গাধার বাচ্চা, প্রথমবার যাচ্ছি না শ্বশুর বাড়ি, খালি হাতে যাওয়া যাবে নাকি? একদম না, আমার সাথে রুগীকেও দেখতে আসবেও, তাই রুগীর জন্য ফল নিয়ে যাচ্ছি। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন রুগী ওইখানে? আরও হাস্যকর হাসলো, তারপর বলল, তোকে যেতে বলেছিলাম, তাহলে এত প্রশ্ন কিসের? আরশ আবারও তেড়ে আসতে ইরহাম দ্রুত পায়ে রুম থেকে বের হতে হতে বলল, আরে যাচ্ছি ভাই যাচ্ছি, এরকম করছো কেন? নিস্তেজ এক সকাল, কোনো প্রকার প্রাণ নেই, কোনো শিখা নেই, কোনো আনন্দের ছিটা নেই, চারদিকে শুধু হাহাকার আর হাহাকার ছাড়া কোনো শব্দ নেই। মানুষের হাহাকার থেমে গেলে পুরো পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। ফ্যাকাশে বর্ণের মলিন হয়ে গেছে পরিবেশ, অস্বস্তিকরভাবেই যেন নিস্তব্ধতা গ্রাস করে রেখেছে এক একটা সুবিশাল পরিবেশকে। হসপিটালের করিডোরের দেওয়ালে ঠেসে দিয়ে দাঁড়িয়ে নুসরাত আর ইসরাত। ইরহাম বড় ভাইয়ের জন্য নিজের বুকের ওপর হাত বেঁধে রাখলেও বড় বোনকে আরেক হাত দিয়ে চেপে ধরে রেখেছে নিজের ছোট্ট বোনকে। দুজনেই আজ নিস্তেজ, জড় পদার্থের ন্যায় দাঁড়িয়ে আছে। সামনে আইসিইউতে মেহেরুন্নেসা রয়েছে, বাইরে থেকে ঝাপসা তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। হাসপাতালের অথরিটি থেকে পাওয়া পরিহিত কাপড় জায়নের গায়ে, সেই কাপড় পরে দিয়ে বিভিন্ন শর্তাবলী মেনে ভেতরে প্রবেশ করছে সে। মেহেরুন্নেসার একটাই কথা, শেষবার তিনি জাইনকে দেখতে চায়, তাই ভেতরে ঢোকার অনুমতি শুধু জাইনের জন্যই বরাদ্দ হয়েছে। জাইন চোখে মুখে স্বাভাবিকতা গম্ভীরতা বজায় রেখে মেহেরুন্নেসাকে দেখে কাপা হাতে নিজের মুখের মাস্ক খুলে নেয়। থরথর করে আসে, সেই হাত বাড়িয়ে জাইনকে ছুঁয়ে দেওয়ার আশায়। জাইন নিজের হাত এগিয়ে মেহেরুন্নেসার দিকে দেয়, হাত টেনে নিয়ে স্পর্শ করে নিজের গালে, প্রশ্নোত্তক্ত চোখে চেয়ে থাকে মেহেরুন্নেসার কথা শোনার আশায়। মেহেরুন্নেসা চোখ বন্ধ করে শ্বাস ফেললেন, ঘন ঘন শ্বাস ফেলে ঠোঁট নাড়ালেন। জাইনের কানে স্পষ্ট গেল না, তাই সে কান বাড়িয়ে দিল মেহেরুন্নেসার মুখের কাছে অস্পষ্ট কথাগুলো শোনার জন্য। মেহেরুন্নেসা ভাঙা গলায় জোর লাগে মৃদু কণ্ঠে বললেন, ইসরাতের হাত কখনো ছেড়ে দিও না, কখনো আমার স্বামীর মন ভেঙে দিও না। মেহেরুন্নেসার কথা পূর্ণ করতে পারলেন না, তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মেহেরুন্নেসাকে কথা বলতে না দেখে জাইন কান আর একটু কাছে নিল। না, নেই, কোনো সারা শব্দ নেই। চোখ তুলে তাকাতেই ধীরে ধীরে তা লাল হতে শুরু করলো। এক হাত বাড়িয়ে নিভিয়ে দিল মেহেরুন্নেসার খোলা চোখগুলো। নিস্তেজ হয়ে পড়ে থাকা দুহাত তুলে নিজের মুখের কাছে চেপে ধরে। নিঃশব্দে গালবে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। শার্টের হাতা চোখ মুছে নিয়ে অগ্রসর হলো সবচেয়ে দুঃখজনক সংবাদটি সবার নিকট পৌঁছাতে।